চিত্রাঙ্কনা দ্বিতীয় পরিচ্ছেদ লিখেছেন ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 32। চিত্রা গুরুগম্ভীর ভাব নিয়ে মূর্তির মতো বসে আছে। ফরাজ বসে আছে তার পাশেই। ফরাজের কপালে কুঁচকে আছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে তার সামনে বসে থাকা লোকটিকে দেখছে। এই যে তার সামনে যেই লোকটি বসে আছে, নিজের টাক মাথা নিয়ে তার তামচয়ন কায়সার সম্পর্কে নাকি ফরাজের শ্বশুর হয়। তবে সন্দেহের ব্যাপার, চিত্রার গায়ের রং থেকে শুরু করে কোনো কিছু এই লোকের সাথে মিলছে না। এই তো ফরাজ ভালো মুশকিলে পড়লো। ডিএনএ টেস্ট করিয়ে দেখবে নাকি? মনে তার বউ সেই শিয়ানা, দেখা যাবে কাকে আবার বাপ বানিয়ে এনে বলছে আমি ভাজা মাছটি উল্টে খেতে জানি না। চয়ন কায়সারকে চিত্রা নিজের সাথে করে বাসায় এনেছে। চয়ন কায়সার আবার খুঁটিয়ে বাড়িটাকে ভালো করে দেখলো। চয়ন কায়সার তো কিশোরগঞ্জ ছেড়েছিল ছোট্টবেলায়। দেশে তার আসা হয়নি। তবে তার বড় ভাই মানে বজ্রের বাবা এসেছে অনেকবার। এলাই বাড়িতে প্রবেশ করে চয়ন কায়সার বুঝতে পারে জামাইয়ের ভালোই টাকা পয়সা আছে। খালি ভালো, একেবারেই উত্তম। জমিদার বংশের ছেলে তারই জামাই। তবে তাতে তার কি? ক্রিমিনালের টাকা থাকবে, এটা তো স্বাভাবিক। মেয়েকে এত ভালোবাসা দিয়ে এই দিন দেখার জন্য বড় করে এনেছিলেন নিজের আইন পেশার রানী করে। অথচ এই ছেলের জন্য তার মেয়ে কি হলো? কত সুন্দর বজ্রের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল। এইদিকে দু ভাই বোন মিলে দেশে এসে দুজনের নামে বিয়ের দলিলে সই করে বসে আছে। মেয়ে তাকে বলল, বাবা আমি ক্রিমিনাল ফরাজ এলাহিকে ধরতে বাংলাদেশে যাচ্ছি। এই তার ধরা। এসে ধরেছে নাকি ধরা খেয়েছে? মান ইজ্জত একেবারে রইল না। কোন অবস্থায় এসে পড়েছে সে। এখন আবার সে নানা হবে। ভাবা যায় সে নাকি নানা হবে। খুশির সংবাদে তার মাথায় একটাই কথা আসছে, আইন আর বেআইন এক ঘরে সারা জীবন থাকতে পারবে তো? তার বাচ্চাটা কার মতো হবে? মানে বাবার মতো ক্রিমিনাল নাকি মায়ের মতো আইনের লোক? টেনশনে মাথায় ওই যে একটা চুল হারবালের তেল লাগায়, ফলে উঠেছিল তাও ঝরে পড়ে যায়। চয়ন কায়সার এখন মনে হচ্ছে চিত্রা যখন তার এই বুদ্ধি করে একজন ইতালিয়ান স্মাগলারকে বিয়ে করার কথাটা তাকে জানালো, সেদিন 130 ডিগ্রি জ্বর উঠেছিল তার। স্ট্রোক করেনি, এটাই তো অনেক। পুরো 72 ঘন্টা চিত্রার সাথে যোগাযোগ করেনি, রাগ করে যাচ্ছিল সে। মেয়েটাকেও হয়েছে যে জেদি। সে নিজেও কর্মে একটুকু অটুট ছিল। একটা কলও করলো না। শেষে চয়ন কায়সার নিজেই বজ্রের মাধ্যমে চিত্রের সাথে কথা বলল। জামাই যেহেতু পাপ ছেড়ে দিয়েছে, তাহলে আর কি করার? কিন্তু পাপ তো পাপই। এত বড় মাপের একজন ক্রিমিনালের সাথে চয়ন কায়সারের সামনে থেকে দেখবে, কথা বলতে হবে, অথচ তার পেছনে বন্দুকের সরু নল ঢুকিয়ে দুটো গলি ছাড়তে পারবে না। ভাবা যায়। চয়ন কায়সারের জন্য রুম তৈরি করা হয়েছে। চিত্রা তখন তাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি এখানে কেন জানতে পারি? তার চেয়ে বড় কথা, তুমি ওই গোডাউনে কেমন করে? চয়ন তখন সব খুলে বলল। কিছুদিন আগে সে ফরাজের গোডাউনে আগুন তার তীর লাগার পর চয়ন কায়সার বিষয়টি খুঁটিয়ে দেখতে বলেছিল চিত্রা। তখনই নাম উঠে আসে জার্মানি গ্যাংস্টার অ্যাপোলোর। তার ওই কাজ এইসব। চয়ন পুরোপুরি কারণগুলো এখনো উদ্ঘাট করতে না পারলেও এটা জানতে পেরেছে অ্যাপোলো ফরাজের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, বাংলাদেশে লোক লাগিয়েছে। চয়ন কায়সার তো এসেছিল বড় ধরনের ক্ষতি থেকে উদ্ধার করতে বাংলাদেশে। ওইদিকে তার লোকেরা ইতালি বসবাস করে অ্যাপেলকে ধরে ফেলেছে। তবে এখানে এসে পরিকল্পনা অনুযায়ী সে কিছু করার আগে দেখতে পায় তার মেয়ে এবং মেয়ের জামাই একা হাতে সব করে বসে আছে। চমৎকার বিষয়। কিন্তু মানলো সে জামাই ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, কিন্তু তবুও ক্রিমিনালের কাছে তার যে অ্যালার্জির মতোই লাগে। এই ফারাজের দিকে তাকালেই তার অ্যালার্জি হয়ে যাচ্ছে। বাবা কি মুশকিল! তার এত বুদ্ধিমান মেয়েকে শেষে একজন ক্রিমিনালকে ভালোবাসতে হলো। মনে হয় এই ছেলে তার মেয়েকে তাবিজ করেছে। চয়ন কায়সার রুমে যাওয়ার আগে চিত্রাকে জিজ্ঞাসা করলো, ইতালি ফিরবে কবে? ফারাজ যখন নিয়ে যাবে তখন। স্বামী ভক্ত হয়ে গেছো? ফারাজ পাশ থেকে বলল, স্বামী ভক্তর কি আছে? বইয়ের বেশি ভালোবাসলে তারা স্বামীকে ততক্ষণই ভালোবাসা ব্যাগ দেয়। মানে মনে হয় শ্বশুর আপনিও ভালোবাসেন না, আর আমাকেও ভালোবাসতে দিবেন না। আর আমারও এটাও মনে হয়
শাশুড়িকে আপনিও ভালোবাসেন না আর আপনাকেও ভালোবাসা ব্যাগ দেয়নি, টু মাচ ছোটলোকি কারবার। চয়ন কয়সার ক্ষেপে পাগলাটে কণ্ঠে বলল, এই মুখ সামলে, চিত্রা মা আর আমার প্রেমের চিত্রার মা আর আমার প্রেমের বিয়ে, তুমি কি বুঝলে? চিত্রার মা আমাকে ভালোবাসে না? তাই তো মনে হচ্ছে, নইলে টাকলা কাইল্লা বেটা কেন বিয়ে করবে আমার শাশুড়ি মা? মনে হয় আপনিও তাবিজ করেছেন। চয়ন কাইসা তাতে দাঁত চেপে বললেন, এই ফরাজ, এই তোমার সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে আমাকে টাকলা বলছো? ফরাজ কাজ ঝাঁকিয়ে শান্ত গলায় বলে, টাকলা বলিনি, বলেছি ন্যাচারালি এয়ার কন্ডিশন হেড। গরমে তো আপনার আরাম লাগে তাই না? চিত্রা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। চয়ন কাইসার চোখ মুখ কুঁচকে বললেন, চিত্রা তুমি হাসছো? চিত্রা গম্ভীর গলায় অভিনয় করলো, না আমি তো কাঁদছি আবেগে এত ভালোবাসা দেখে। ফরাজ সাথে সাথে যোগ করে, হ্যাঁ শ্বশুরজি আর শাশুড়ি মা লাভ স্টোরি তো সিনেমার হাওয়া দিয়ে উড়িয়ে গিয়েছে। টাকলা প্রেমিকের তাবিজ কাহিনী। চিত্রে এবার হেসে হেঁটে যেন হাসতে হাসতে ফেটে পড়ছে। স্টপ প্লিজ। চয়ন গজগজ করতে করতে বলল, এই ছেলে একদম অসভ্য। ফরাজ মুচকি এসে বলল, অসভ্য না শ্বশুরজি, আপগ্রেড ভার্সন, একদম যাকে বলে আপডেট। বুড়োদের একটু শকই লাগে। চয়ন কাইসার গজগজ করতে করতে রুমে ঢুকে যাবে, হঠাৎই আবারও ঘুরে দাঁড়ায়। এই ছেলে, আমার সামনে এত কথা বলো না, বুঝতে পেরেছো? আর আমার সামনে এত কথা বলছে বা কিভাবে? ফরাজ একদম নির্লিপ্ত ভঙ্গিতে অনুশীলনহীন, শ্বশুরজি, ছোটবেলা থেকেই বড়দের সাথে কথা বলার ট্রেনিং নিয়েছি। চয়ন চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, কোন বড়রা? ফরাজ মুচকি হেসে, যারা রাগলে যুক্তি ভুলে যায়, ঠিক আপনার মতো। চিত্রা এবার সত্যি সত্যি দেওয়ালে হেলান দিয়ে হাসতে লাগলো। চয়ন খেপে গিয়ে বলল, চিত্রা তুমি কিছু বলছো না কেন তোমার ক্রিমিনাল স্বামীকে? চিত্রা হেসে বলল, আমি বাবা নিরপেক্ষ। ফরাজ সাথে সাথে বলল, দেখলেন শ্বশুরজি, বউ সেফ প্লেস করছে, সেফ প্লেসে গিয়ে প্লে করছে, আমি একাই লড়ছি আপনার সাথে। জয়ন্ত তার ছেলের হাসি দিয়ে বললেন, তুমি লড়ছো? তুমি তো শুধু মুখ চালাচ্ছ। ফরাজ ভুরু কুচকেলেও বলল, মুখ চালাই ঠিক আছে, কিন্তু হারি না, এটাই তো সমস্যা। চয়ন কাইসার মাথা নেড়ে বললেন, এই ছেলেকে সামলানো আমার কাজ না। ফরাজ দ্রুত বলল, ঠিক বলেছেন, এটা আপনার কাজ কেন হবে? আমাকে সামলাবে তো আমার বউ। চিত্রা ফুল টাইম জব। চিত্রা চোখ রাঙালো, ইস কিছু বলেন না, বলে আমার বউটা দেখি লজ্জা পেয়েছে। চয়ন দূর থেকে দেখে বলল, এইসবই হচ্ছে আমার সামনে রোম্যান্স? ফরাজ হেসে বলল, শ্বশুরজি আপনি চাইলে চোখ বন্ধ করে নিতে পারেন, ফ্রি অপশন। চয়নের আগে হাঁটতে হাঁটতে বলল, আমি একদমই ছেলেকে। ফরাজ পেছন থেকে চিৎকার করে বলল, ভালোবাসবেন? জানি গো জানি, শেষে সবাই আমাকে ভালোই বাসে। চিত্রা হেসে হেসে বলল, নিজের ওপর কনফিডেন্স দেখো। ফরাজ চোখ টিপে বলল, কারণ আমি স্পেশাল এডিশন, দুনিয়ায় এক পিস। হলুদ ফিতা টেনে ঘিরে ফেলাম হয়েছে চারপাশ, কেউ সামনে আসবে না। একজন কনস্টেবল বারবার চিৎকার করছে। নদীর পাড়ে ভিড় জমেছে, গ্রামের মানুষজন সব দূর থেকে দাঁড়িয়ে লাশ দেখার চেষ্টা করছে, কিন্তু পুলিশ কাউকে কাছে যেতে দিচ্ছে না। নদীর ধারে কাদা ভেজা জায়গাটায় পড়ে আছে লাশটা। একজন সাব ইন্সপেক্টর নিচু হয়ে দেখে উঠে বলল, এটা সুইসাইডও হতে পারে, পানিতে পড়ে গেছে হয়তো। আরেকজন মাথা নাড়িয়ে বলল, কিন্তু গলার দাগটা ডাউটফুল, নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এখনোই। ডাউটফুল তো হবেই। তারা নিজের দিকে নিয়ে আলোচনার মধ্যেই ব্যস্ত, কিন্তু সিদ্ধান্ত আসতে পারছে না। ঠিক তখনই দূর থেকে একটি কালো গাড়ি ধীরে ধীরে এসে থামলো। চারপাশে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়লো, বড় অফিসার আইছে। গাড়ির দরজা খুলে নামলো ইন্সপেক্টর অনুলিপি, মেন ইভেন্ট গ্রেশন অফিসার সে। গাঢ় কালো রঙের সানগ্লাস তার চোখে পড়া। সে ধীরে ধীরে সামনে এগোলো। একজন কনস্টেবল তাড়াতাড়ি ফিতা সরিয়ে দিল। ম্যাম। অনু কোনো উত্তর দিল না। তার চোখ সরাসরি গিয়ে পড়লো লাশটার ওপর। একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, নিচে সরে বসলো। লাশটার মুখে কাদার ভেতর থেকে একটু তুলে ধরতে হঠাৎই তার হাত থেমে গেল। চোখের পেছনে লুকানো দৃষ্টি যেন জমে গেল জায়গায়। সানগ্লাসটা ধীরে ধীরে খুলে ফেলে এবার পরিষ্কার হলো তার চোখে, স্পষ্ট বিস্ময়। সোহান পালোয়ান। আজ 3 দিন
গেছে, রমজান মাস শুরু হয়েছে। ফারাজ যে নাকি জীবনে কোনোদিন রোজা রাখেনি, এই রোজায় প্রথম সে রোজা রাখছে। আর সেটা ঠিক মতোই রাখছে, কিন্তু সমস্যা একটাই, খালি পেটে থাকলে তার মেজাজ ভয়ঙ্কর হয়ে থাকে। তবু আজ সে নিজেকে সামলে রেখেছে কিছুক্ষণ, স্বাভাবিকভাবে শান্ত থাকার চেষ্টা করছে। বিকালের দিকে তারা দুজন গেল মার্জিয়ার বাড়িতে। বাজিতপুরে থাকতে থাকতে কেমন যেন কেমন যেন একঘেয়ে হয়ে গেছে মানুষটার। তবে ফারাজ এখানে আসলে হয়তো তেমন একটা ভালো লাগে না। না লাগারই কথা, তার মায়ের মৃত্যু এখানেই হয়েছিল। মার্জিয়া দরজা খুলতে মৃদু হাসলো, ভেতরে আসো। তারা আসলো। 3 দিন আগে সোহান পালনের মৃত্যু হয়েছে। মৃত্যু বলার থেকে ভালো আত্মহত্যা বলা যায়। নিজেকে নিজেই আত্মার কাছে শান্তি দিয়েছে সে। মরার আগে তার ভাই সুমনকে দিয়ে একটি নথিপত্র লেখায়, কিংবা ওইটাতে যা হিসাব করা যায় এই যাবৎকালীন সোহান যাদের হত্যা করেছে, যার সাথে যা করেছে সব তাতে আত্মার আগে লিখে গেছে, আত্মহত্যার আগে। মরার আগে নাকি সুমন বলেছিল এটা যেন সকালে থানায় অনুলিপির হাতে দেওয়া হয়। এমনকি নিজের সব জায়গা জমিও সুমনকে বলে গেছে যেন দান করে দেওয়া হয়। সুমন তো তখনও বুঝতে পারেনি এত কিছু যে হয়ে যাবে। তবে চিত্রা এতটুকু ভেবে খুশি হয়েছে, এখন আর দুনিয়ায় চোখে মিতালি নীলুফা খারাপ হবে না, আর তাদের গায়ে বদনামও থাকবে না। সবাই এখন জানবে ওরা ভালো ছিল, কেউ নোংরা ছিল না। মার যে এখন তার ছেলের বউকে খুনিকে তা জানবে, বাকিরাও জানবে। তবে সোহাগের বউ জান্নাতের মৃত্যু কি তবে রহস্যই থেকে যাবে? ওই নথিপত্রে জান্নাতের সম্পর্কে কিছু বলা হয়নি। চিত্রার সময় কিশোরগঞ্জে শেষ। জলদি সে ফিরে যাবে ইতালি। এখন সবাইকে কেমন যেন মনে পড়ছে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটাই কিশোরগঞ্জে, এই হাওর এই মানুষগুলো থেকেই পেয়েছে। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখলো সোহাগ দাঁড়িয়ে আছে। চিত্রা চিত্রা মাথা ঘুরিয়ে তাকালো, দেখতে পেল সোহাগকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। আমি তোমার সাথে একটু কথা বলতে পারি? মার্জিয়া চুপ, ফারাজও চুপ। চিত্রা কিছু বলার আগে স্বাভাবিকভাবে তাকালো ফারাজের দিকে। তাদের চোখে চোখ পড়লো। ফারাজ ধীরে খুব সামান্যভাবে মাথা নাড়লো। চিত্রা আবারও সোহাগের দিকে তাকালো। আচ্ছা চলো। দুজন ছাদে গেল। ছাদের কর্নিশে দাঁড়িয়ে দুজনে সোহাগ রেলিং এর পাশে গিয়ে দাঁড়ালো, নিচের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ। চিত্রা ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছু বললো না। সোহাগ নিজেই প্রথম কথা বলল, তুমি খুশি তো চিত্রা? চিত্রাকে একটু থামলো। হ্যাঁ আমি খুশি। সোহাগ হালকা এসে মাথা নাড়লো, জানতাম তুমি এমনই বলবে। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আমি চেষ্টা করেছিলাম জানো নিজের মতো করে তোমাকে ভালো রাখার, কিন্তু মনে হয় আমার চেষ্টাটা তোমার জন্য না, আমার নিজের জন্য ছিল। চিত্রা এবার সরাসরি তার দিকে তাকালো। না সোহাগ, তুমি সত্যি ভালোবেসেছিলে, সেটা আমি জানি, কিন্তু সব ভালোবাসা একসাথে পূর্ণতা পায় না। সোহাগ এবার হেসে বলল, একতরফা ভালোবাসা সিনেমায় সুন্দর লাগে, বাস্তবে না। চিত্রা একটু এগিয়ে এসে শান্ত গলায় বলল, তবুও একটা খারাপ না, কারণ তুমি কাউকে সত্যি করে ভালোবেসেছ, সবাই পারে না। সোহাগ চুপ। চিত্রা ধীরে ধীরে বলল, জীবনে কারোর জন্য থেমে থাকে না সোহাগ, তুমি আমাকে বা আমার জন্য থেমে থেকো না। তোমাকে নিয়ে একটা জীবন আছে, নিজের গল্পটা নিজে লিখো। সোহাগ মৃদু গলায় বলল, সহজ না চিত্রা, জানি। চিত্রা মাথা নাড়ালো, কিন্তু অসম্ভব নয়। আজ না পারলে কাল পারবে, না পারলে তার পরের দিন পারবে, কিন্তু একদিন তুমি পারবেই। সে একটু থেমে আবারও বলল, আর একটা কথা মনে রেখো, আল্লাহ আমাদের জন্য যা ঠিক করে রাখেন সেটা শেষ পর্যন্ত হয়। হয়তো আমার আর তোমার গল্পটা তেমনই হওয়ার ছিল, কারণ তার চেয়ে বড় কথা তুমি জানতে আমি অন্য কাউকে ভালোবাসি, তবুও আমায় ভালোবেসেছিলে, এটাই তো ভুল। সোহাগ দীর্ঘশ্বাস ফেললো। আর ফারাজ? চিত্রা হাসি ফুটলো, ও আমার তাকদীর। এই প্রথম সোহাগ সরাসরি তার চোখে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে আমি দোয়া করি তোমরা সুখে থাকো। তুমিও সুখী হবে সোহাগ, শুধু নিজেকে একটু সুযোগ দাও। সোহাগ আকাশের দিকে তাকালো, সন্ধ্যার আলো ফিকে হয়ে আসছে। তুমি যেটা বললে, মুভ অন, নতুন জীবন, সব ঠিক, সবাই পারে, কিন্তু আমি না। চিত্রা ভুরু কুঁচকে তাকালো, কেন পারবে না? কারণ সবাই একই রকম না। কিছু মানুষ থাকে যারা একবার ভালোবাসে তারপর আর পারে না। চিত্রা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সোহাগ থামালো না। তুমি বোঝাতে চাও? আমি বুঝি, জীবন থেমে থাকে না, এই ডায়লগগুলো আমি জানি, কিন্তু অন্তর তো মানে না চিত্রা।
চিত্রা এবার ধীরে বলল, তুমি নিজের ওপর জোর করছো সোহাগ। না। সোহাগ মাথা নাড়ল, আমি নিজের সাথে সৎ আছি। কিছুক্ষণ চুপ। দূর থেকে পাখি উড়ে এসে সোহাগ আবারও বলল, আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো শখ না, না কোনো ফেজ, এটা আমার জন্য শেষ সত্যি। তুমি থাকো বা না থাকো, এই ভালোবাসাটা থাকবে। চিত্রার চোখে একরাশ অসহায়তা। কিন্তু এতে তুমি কষ্ট পাবে। পাচ্ছি তো, সোহাগ শান্ত গলায় বলল। কিন্তু এটাও আমারই পছন্দ। সব ভালোবাসা শেষ সুখ না চিত্রা, কিছু ভালোবাসা শুধু থাকে, মানুষটা নয়। চিত্রা এবার একটু এগিয়ে আসে, বলল, তুমি কি সত্যি চাও তোমার পুরো জীবনটা একটা অসমাপ্ত গল্প হয়ে থাকুক? শোক মৃদু হেসে বলল, অসমাপ্ত না, আমার কাছে এটাই সম্পূর্ণ। আমি তোমাকে ভালোবেসেছি, এটাই আমার গল্পের শেষ। চিত্রা চুপ হয়ে যায়। সে বুঝে এই জায়গায় যুক্তি না। শোক ধীরে ধীরে বলে, তুমি ফারাজের সাথে সুখে থাকো। সত্যি বলছি, আমি খুশি হই এটা ভেবে তুমি সুখী আছো। তবে আমাকে বদলাতে বলো না। চিত্রা গলায় একটু কেঁপে উঠলো, তুমি কি কখনো চেষ্টা করবে না? সোহাগ একটু ভেবে মাথা নাড়ালো। চেষ্টা করব না এইটা নয়, কিন্তু আমি জানি পারবো না, কারণ আমি পারতেও চাই না। চিত্রা চোখ নামিয়ে ফেললো। সোহাগ আকাশের দিকে তাকিয়ে বলল, কিছু মানুষ থাকে যারা একতরফা ভালোবাসতেই নিজের জীবন বানিয়ে নেয়। আমি তাদেরও একজন। চিত্রা ধীরে বলল, এটা কি তোমার জন্য ঠিক? ঠিক ভুল জানি না, কিন্তু এটা আমার সত্যি। দুজনই চুপ হয়ে গেল। নিচ থেকে ফরাজের ডাক এলো, চিত্রা আসছি, ভালো থেকো। এত দিনগুলো এতগুলো দিন চলে গেছে, আশা করি বাকিটা জীবনও এইভাবে কেটে যাবে। সোহাগ জবাব দিল না। চিত্রা চলে গেল। সে কেবল তাকিয়ে রইল। হঠাৎ আকাশের মেঘ গর্জনের দিকে তাকালো। ভালো থাকবো তুমি। ওপরটা দেখলে ভেতরটা না। সময় চলে গেল, তবে আমি ভীরু তোমায় কোনোদিনও বলতে পারলাম না। থাকতে চাইলেও এখন আর থেকো। বিকালে রোদ ঢলে গেছে, অভিমানের ছায়া লম্বা হয়ে যাবে। বিজলি চমকে উঠল। শখ পুনরায় চিত্রার কথা ভেবে একবার অভিমানী পাল্লা ভারী করে দ্বিগুণ ভাবে গুনগুনিয়ে উঠল। এই সন্ধ্যায় দু চোখ সাগরে, বুকের পাঁজরে ভেসে যায়। অবাক যোচনায় লুকিয়ে রেখেছি, ভেজা চোখ দেখায়নি তোমায়। এই অবেলায় তোমার ওই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনই দেখায়নি তোমায়। কেউ কোথাও নেই যে ভালো। গতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখায়নি তোমায়। মার্জিয়া বেগমের বাড়ির বারান্দা পেরিয়ে বের হতেই হঠাৎ করে আকাশে যেন ফেটে গেল। অঝরে বৃষ্টি নামলো চারদিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে ঝাপসা হয়ে গেল বৃষ্টির পর্দায়। চিত্রা থমকে দাঁড়ায়। সে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ছুঁতে দেয়, কিন্তু পরক্ষণে হাত নামিয়ে নেয়। নিজেকে শান্ত করে ফেললো। ফরাজ পাশে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ফরাজ ধীরে বলল, কি হলো, থেমে গেলে কেন? চিত্রা হেসে বলল, কিছু না, গাড়িতে যাই চলো। ফরাজ একটু এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। তুমি বৃষ্টি ভালোবাসো তাই না? চিত্রা চোখ নামিয়ে বলল, ভালোবাসি, কিন্তু কিন্তু আমি বকা দেব তাই না? চিত্রা মৃদু হেসে মাথা নাড়ে, হ্যাঁ একটু তো দিবেনই। হঠাৎ ফরাজের কণ্ঠ নরম হলো, বৃষ্টিতে ভিজবে? একটু থেমে তার চোখের দিকে তাকিয়ে বলল, চলো ভিজি। চিত্রা অবাক হয়ে বলল, আপনি বকবেন না? ফরাজ হেসে মাথা নেড়ে বলল, আজকে না, আজকে আমি তোমাতে থাকবো না। চিত্রা চোখ এবার আর বাদ মানলো না উচ্ছ্বাস। সে আস্তে করে বৃষ্টির মধ্যে পা রাখলো। কয়েক সেকেন্ডের মধ্যেই চুল শাড়ি ভিজে গেল সব। সে দুহাত মেলে ঘুরে দাঁড়ালো, মুখে তুলে বৃষ্টি ছুলো। এতদিন পর ফারাজ দাঁড়িয়ে দেখছে। তারপর ধীরে ধীরে সেও এগিয়ে এলো, বৃষ্টির সাথে দাঁড়িয়ে চিত্রের কাছে গিয়ে থামলো। চিত্রা হেসে বলল, দেখেছেন, আমি আবারও বাচ্চাদের মতো হয়ে গেছি। ফারাজ মৃদু হেসে বলল, তুমি এখনোই বাচ্চা, আর এইটাই আমি ভালোবাসি। চিত্রা একটু থেমে বলল, তাকালো তার দিকে, আপনি দেখি বদলে গেছেন। কেমন? আগে আপনি আমাকে বৃষ্টিতে দাঁড়াতে দিতেন না। ফরাজ হেসে বলল, আগে ভয় পেতাম, এখনো পাই। একটু কাছে এলে বলল, কিন্তু আজকে মনে হলো তোমার এই হাসিটা কোনো কিছুর জন্য থামানো উচিত না।
বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে চিত্রার গাল বেয়ে। ফরাজ ধীর হাতে বাড়িয়ে চিত্রার কপালে ভেজা চুলগুলো সরিয়ে দিল, তারপর খুব যত্ন করে তার কপালে একটা চুমু খেলো। চিত্রা চোখ বন্ধ করে ফেললো। ফরাজ ফিসফিস করে বলল, আমায় আবারও বিয়ে করবে? চিত্রা ধীরে চোখ খুলল। ফরাজ আবারও বলল, তুমি আরেকবার মিসেস এলাহি হতে প্রস্তুত? চিত্রার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। সে ফিসফিস করে বলল, যদি আপনি আমাকে কখনো না ছেড়ে যান, বলুন যাবেন। ফরাজ সাথে সাথে বলল, কখনো না। ফরাজ চিত্রাকে জড়িয়ে ধরল। বৃষ্টি ভালোবাসার আবেশে তাদের ভিজিয়ে দিল।